দেখো 50 নাম্বার, দেখো 50 নাম্বার একাধিক নিয়মে করা যায়, আর যেহেতু 11.1 এর বেসিক দিয়ে আমরা একটা নিয়মে করতে পারবো। তো তোমরা 51 নাম্বার বাসাতে করে নিয়ে আসো, এটা প্রসেস সেম। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মাথায় রাখতে হবে, একটা নির্দিষ্ট বিন্দু যদি হয়, একটা নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক নির্দিষ্ট, খুব কথা ভালো করে খেয়াল করি। দেখেন আপনি যদি এখানে একটা বিন্দু আছে, মনে করো এটাকে দিলে হচ্ছে যে 3,4, তাহলে আপনি 3 আর এখানে হচ্ছে 4। তারপরে যদি একটু নিচে আসেন, এখানে আসেন, তাহলে কি 3, 4 হবে? 3,3 হতে পারে বা 3,2 হতে পারে, এরকম না? আবার উপরে গেলে 3, কত হবে? সাইডে গেলে কি হবে? x ও চেঞ্জ হবে, y ও চেঞ্জ হবে। নির্দিষ্ট বিন্দু যদি হয় তাহলে তার স্থানাঙ্ক ফিক্সড, ওটা কখনো চেঞ্জ হবে না, একাধিক হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে? ইকরা অনেকের নাম হতে পারে, পারে না? পারে। ক্লাসের মনে করো যে পরীক্ষায় যে নাম্বার এটি অনেকে পাইতে পারে, যে একটা ক্লাসে একটা সেকশনে রোল নাম্বার কিন্তু কি হয় না, একাধিক মানে ওটা ফিক্সড। এটা যদি একজন আরেকটা কথা হচ্ছে না, বুঝে? তো স্থানাঙ্ক যেটা আছে এটা হচ্ছে একটা বিন্দুর স্থানাঙ্ক কি ওটাই হবে, ওটা কোনো কিছু বুঝাতে বা কোনো চেঞ্জ হলে ওই বিন্দু হবে না, আপনারা চলে যাবে। এটা জানতে হবে, ফিল করতেছি। এবার যদি বুঝে থাকেন তাহলে এখন এটা পারবেন। 50 নম্বরে কি বলা আছে এখানে? PQR এর সামান্তরিক, হ্যাঁ? তো এর মধ্যে হচ্ছে P হচ্ছে 11,5, Q দেওয়া আছে কত? -2,5, আর হচ্ছে -5 -4, আর S হচ্ছে x, y। তাহলে আমাদের হচ্ছে যে এই S বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, কি করে দেওয়া আছে, বাইরে দেওয়া আছে। তো পরীক্ষায় যদি গ্রাফ আসে, এখন তো আমাদের হচ্ছে গ্রাফ আঁকি, তাই না? এখন এখানে তো S তো আলাদা, S টা কোথায় আঁকবো? দেখেন তাহলে বাকিগুলো এর মতো আঁকো, এটা আঁকার না আঁকলে চলবে, এটা আঁকে 11,5, তো 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 মানে ওই প্রথম বিন্দু এখানে দিলেন। তারপরে সেকেন্ডটা হচ্ছে কত? -2,5, তারপরে 1 -2, তারপর হচ্ছে আবার 5, এখানে হচ্ছে -2,5, এটা হচ্ছে 11,5। তিনে আর দেওয়া আছে কত? 1 2 3 4 5, -5, তারপরে কি? -4, 1 2 3 4, এই যে তো এটা হচ্ছে P, এটা কি? Q, এটা হচ্ছে R। তারপরে দেখেন আপনাকে বলে দিয়েছে এটা একটা সামান্তরিক, এটা কি? সামান্তরিক। তাহলে S টা কত হতে পারে? যে দিয়ে কত হতে পারে? এর একটা সমান্তরাল করে এরকম, বুঝছিলেন যে S টা এই যে এখানে অনুমান করে এরকম, তাই না? এটা আপনি জানেন। আমাদের এখানে যদি কর্ণফল হিসেব করে দেখেন, একাধিক নিয়মে করা যায়, তার মধ্যে আমরা এখানে যে মধ্যবিন্দু শিখছি, মধ্যবিন্দুর কনসেপ্ট দিয়ে করব। ধরি কর্ণফল আছে একটা PR এবং হচ্ছে আরেকটা হচ্ছে Q, আর একটা হচ্ছে QS, এর ছেদবিন্দু হচ্ছে P, ও ধরতে পারে, বা আমরা বলতে PQRST ধরতে পারে। ছেদবিন্দু হচ্ছে T, যার স্থানাঙ্ক, আচ্ছা এটা একটু লিখলাম, আসলে লেখা তো ছেদবিন্দু ও ধরতে পারে, টি ধরতে পারে, ও ধরলে হবে, টি ধরলে হবে। সামান্তরিক ও বর্গক্ষেত্র ও ক্রমবর্ষক আয়তক্ষেত্র সবার মধ্যে কমন একটা বৈশিষ্ট্য আছে। সামান্তরিক আয়তক্ষেত্র প্রত্যেকটা আলাদা আলাদা পার্থক্য আছে, বা সবার মধ্যে কমন বৈশিষ্ট্য কি বলেন তো? কিছু কমন বৈশিষ্ট্য আছে, আপনি কি একটা বলেন? সামান্তরিক, রম্বস, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এই চারটার মধ্যে কমন কিছু বৈশিষ্ট্য আছে। চারটা একসাথে করলে কি কি সমান? বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল, এতে কোনো সন্দেহ আছে? আরেকটা হচ্ছে হলো কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখন রম্বস কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ওটা রম্বসের জন্য। বাট সবার বৈশিষ্ট্য হচ্ছে কি, একটা সমদ্বিখণ্ডিত করবেই, কর্ণগুলো কি করে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সো এইখানে আমরা এই বৈশিষ্ট্য ব্যবহার করবো। সমদ্বিখণ্ডিত করা মানে দুজনকে সমান ভাগে ভাগ করবো। এই যে এটা হচ্ছে হলো যে T, অর্থাৎ এটা সমান হবে,
আবার এটা সমান হবে। এটা সমান হওয়া জরুরি না, কারণ কর্ণগুলো তো সমান না। কিন্তু ও কি করবে, ওর সমান দ্বিভাগ করবে, আবার ও কি করবে, এর সমান দ্বিভাগ করবে। এটা বিষয়টা বুঝতে ক্লিয়ার করুন। এখানে একটা রেখা আছে, তো রেখা হওয়ার পরে মনে করেন যে এই রেখাটা হচ্ছে যে সাপোজ মাঝখান দিয়ে গেল, দেখেন একদম মাঝখান দিয়ে গেছে। তাহলে এই যে রেখাটা আছে সাপোজ এটা AB আর হচ্ছে CD, CD কি করছে, AB কে সমান দ্বিভাগ করছে, বাট AB কিন্তু CD কে সমান দ্বিভাগ করে না। বুঝছি? এখন যদি করার পর এটা পাস হয়, এটা পাস হয়, এটা 3, এটা যদি বলিতে করে 3 করে, এবার কি করব? দুইজনকে সমান সমান দ্বিভাগ করছে। হ্যাঁ, ওর দ্বিভাগ করছে, ওর দ্বিভাগ করছে। সামান্তরিক লম্ব সরলরেখার আয়তক্ষেত্র সবার জন্য এই বৈশিষ্ট্য কমন থাকে যে কর্ণগুলো কি করে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা প্রথমে এই যেগুলো জানি কোনটা কোনটা বলেন তো? জানি হচ্ছে P Q R, আর হচ্ছে কত মাইনাস 5 করব -4 -5 -4। তো আমরা হচ্ছে যে এই যে এখানে হচ্ছে -2,5, সরি এই আর হচ্ছে আর হচ্ছে -5 -4। তো প্রথমে জানি হচ্ছে কোনটা, এই P R জানি, তাই তো? P R কর্ণের মধ্যবিন্দু T, সুতরাং T বিন্দুর স্থানাঙ্ক কত বলেন? এই যে P R এর মধ্যবিন্দু হচ্ছে T, এই হিসেবে T এর স্থানাঙ্ক কত হবে? 11 + -5 / 2, আর হচ্ছে কি 5 - 4 / 2, বা দিয়ে লিখবো 11 থেকে 5 দিলে কত? 6/2, 1/2, এটা কত আসে? 3 আর কত আসে? হাফ আসে। এবার বাকি যে কর্ণটা আছে সেটা হচ্ছে কি QS। QS কর্ণের মধ্যবিন্দু কে? QS কর্ণের মধ্যবিন্দু কি? তাও কি? T। এই হিসেবে সুতরাং T বিন্দুর স্থানাঙ্ক, তাহলে T বিন্দুর স্থানাঙ্ক কত হবে? QS এই যে x -2 / 2, আর হচ্ছে কি y + 5 / 2, বুঝছি? তাহলে এটা কি বিন্দু? অথবা T বিন্দু, এটা কি বিন্দু? T বিন্দু। কি বলছিলাম? যে নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক কি সেম, চেঞ্জ হবে না। তাহলে সুতরাং কি লিখতে পারি, এই যে x - 2 / 2, ভুজগুলো সমান হবে, ইকুয়াল টু কত? 3 হবে। এখান থেকে হচ্ছে x - 2 = 6, x এর ভ্যালু কত? 8। আবার কোটিগুলো কি হবে? সমান হবে, কেন একই বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে। সো y + 5 / 2, এটা কার সমান? হাফের সমান। 2 কাটা যাবে, সো y + 5 = 1 লিখতে পারি। y ভ্যালু কত? -4। সুতরাং এই x y বের করলাম, এটা কি কার? এটা S। S বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 8, মাইনাস। তো এইভাবে যে বাকি একটা ম্যাথ বাকি আছে, তার মধ্যে এসে আসছে 11 নাম্বার। এটা যদি ভবিষ্যতে বর্গ দেয় আয়তক্ষেত্র দেয়, এই বেসিক দিয়ে করা যাবে। কারণ সবার মধ্যে কমন বৈশিষ্ট্য হচ্ছে কর্ণগুলো পরস্পর কি করে? সমদ্বিখণ্ডিত করে।